রাজ্য কার্যালয়ে একাত্ম মানবতাবাদের প্রণেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবস উদযাপন করলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। অনুষ্ঠানে উপাধ্যায়ের আদর্শ ও সমাজের প্রতি তার অবদানের কথা স্মরণ করে তাকে শ্রদ্ধা জানানো হয়। দেখুন, আমরা কোর্টের অনুমতি পেয়েছি 200টি চেয়ার রাখা, সেই অনুসারে আমরা করব। বিজেপি কর্মী 200 জনই আসবে। আমরা সভা করবো, আমরা আলাদা করে কোনো মিছিল বা কিছু করবো না, আমরা ছোট করে সভা করবো এবং সেই সভাতে আমাদের 200 জন কর্মী উপস্থিত থাকবে। কোর্টের রায় আমি বিরোধী দলনেতা এবং অন্যান্য নেতৃত্ব পশ্চিমবঙ্গে কলকাতা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হচ্ছে, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্য সরকার থেকে সেই কৃতিত্ব তাদের বলতে দাবি করেছে। দেখুন, কথা হলো আমেরিকাতে, সেখানে উপস্থিত থাকলেন নরেন্দ্র মোদী এবং জো বাইডেন, আর দিদিমণি থাকলেন কলকাতায়। তিনি কিভাবে কৃতিত্ব দাবি করছেন আমরা তো অন্ততপক্ষে বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেসের নেতারা হয়তো বোঝাতে পারবেন, নাকি দিদিমণি এখান থেকে বসে টুকটাক বা কোনো কিছু করেছিলেন কিনা, মন্ত্রতন্ত্র এই ধরনের করেছিলেন কিনা, আগে কিছু লোক বিশ্বাস করতে মন্ত্রতন্ত্র হয় তা দিয়ে করেছেন কিনা, জো বাইডেনকে বশীকরণ করে। তাদের পশ্চিমবঙ্গের মানুষকে বলবো, আর তৃণমূল কংগ্রেসকে বলবো, ট্রেনে ট্রেনে ছোট ছোট স্টিকার লাগাতে। অব্যর্থ বশীকরণ, মমতা বন্দ্যোপাধ্যায় দিদির বশীকরণ। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে এখনো সন্দীপ ঘোষের নাম। এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে। সবটাই কি আইওয়াস ছিল নাকি চাপের মুখে এটা করা হয়েছে? দেখুন, এখন সবাই চাপে আছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যারা নেতৃত্ব দিয়েছিলেন বা দিচ্ছেন তারা তো আর কেউ নেই, তৃণমূলের নেতা। সব জায়গাতেই তো তৃণমূলের নেতারা করে খাচ্ছে। আজকে শুনলাম নাকি কেন্দ্রীয় এজেন্সি শান্তনু রায়কে রেখেছে, সুশান্ত রায়কে রেখেছে, ডক্টর সুশান্ত রায়কে রেখেছে। আমি উত্তরবঙ্গে গেছিলাম, আজকেই ফিরেছি, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে সভা করে মিছিল করে। সেখানে যে আমি শুনলাম, এ তো মহাপুরুষ, যেভাবে একের পর এক সম্পত্তি করেছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ির মতো একটি ছোট শহরে, কলকাতার শিলিগুড়ির তুলনায় জলপাইগুড়ি অনেক ছোট শহর এবং শান্তিপূর্ণ শহর এবং খুব সংস্কৃতিবান শহর। সেই শহরে থেকে উনি দক্ষিণ ভারতে নার্সিং কলেজ, তার শেয়ার নেপাল অব্দি পৌঁছে গেছে। নেপালে তার ব্যবসায় নাকি শেয়ার আছে, ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। মাননীয় মুখ্যমন্ত্রী ফালতু সৌরভ গাঙ্গুলি কত দূরে নিয়ে গেছিলেন, একে দিয়ে শিল্প স্থাপনের চুক্তি করতে হবে। যে নেপালে বিনিয়োগ করতে পারে সে তো পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে, বড় বড় বিনিয়োগ করতে পারে। এসজিডি এর কাছ থেকে 1 টাকায় চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি নিয়ে নিয়েছেন, নিয়ে নিজের বাড়ি করেছেন, মানে দেদারসে লুট করে দিয়েছেন। ওখানে বসে থেকে কন্ট্রোল করতেন কোন ডাক্তারবাবু বাঁকুড়া যাবে, কোন ডাক্তারবাবু সুন্দরবন যাবে, কোন ডাক্তারবাবু ডায়মন্ড হারবার যাবে, সমস্ত নাকি উনি কন্ট্রোল করতেন। এদের তো আরো আগে রাখা উচিত, কান ধরে জেলের ভেতরে ঢোকা উচিত। এরা ডাক্তারবাবু হওয়ার মানে থাকার আর যোগ্যতা নেই এদের। মুখ্যমন্ত্রী ডাক্তার শ্যামাপ্রসাদ দাস, তাকে স্বাস্থ্যের মেঘনাথ বলা হচ্ছে। তিনি ঘটনা ঘটার দিন আর্টিকল সেদিন 2টোর সময় জেনে গেছিলেন এটা খুন এবং ধর্ষণের ঘটনা, তাকে অভিজ্ঞতা জানিয়ে দিয়েছিল। মানে মামলা হচ্ছে এত পরে, এর আগে কিন্তু সবাই জেনে যাচ্ছে, কি করে সম্ভব? দেখুন, পুরো বিষয়টা আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি, প্রথম থেকে ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা চলছিল এবং এটাকে সুসাইড করে দেখানোর সমস্ত রকম চেষ্টা হয়েছে। সেই জন্য বডি দেখে এসে সিপি একরকম স্টেটমেন্ট দিয়েছিলেন, ডাক্তারবাবুরা বাড়ির লোককে একরকম বলেছিলেন, হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে বাড়ির লোককে মিস ইনফরমেশন দেওয়া হয়েছিল। সেটা সবাই চেষ্টা করেছিলেন। জানতেন তো সবাই যে খুন আর রেপ অ্যান্ড মার্ডার সবাই জানতেন, ওনাদের তৃণমূলের লোকেরা। কিন্তু এটাকে লুকোনোর জন্য চেষ্টা করা হয়েছিল। যখন বিষয়টি সার্ফেসে চলে আসে, উপরে চলে আসে বিজেপি এবং অন্যান্য দলের আন্দোলনের ফলে, তখন এই সরকার বাধ্য হয়, এই অ্যাডমিনিস্ট্রেশন বাধ্য হয় এটাকে খুনের মামলা রুজু করার। নচেত সমস্ত রকম চেষ্টা ছিল এটাকে বাইপাস করে বেরিয়ে যাওয়ার। এবং সেই জন্য আমরা বলছি যে এই সঞ্জয় রায় ধরা পড়লো, ফাঁসি হয়ে গেল, এতে জাস্টিস হবে না। জাস্টিস তখনই হবে যারা এই ষড়যন্ত্রের হিস্সা ছিলেন, যারা এই ষড়যন্ত্রের অংশ ছিলেন, তাদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে। আর মূল ষড়যন্ত্রকারীর নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পদত্যাগ আমরা সেই জন্য দাবি করছি। সন্দীপ ঘোষের ডিলিট হয়ে যাওয়া মেসেজ উদ্ধার করেছে সিবিআই। সূত্রের দাবি, সেখানে মেসেজে এক জায়গায় লেখা রয়েছে মেয়েটা অনেক বাড়াবাড়ি করছে, ওর ব্যবস্থা নিতে হবে। এটাই কি এই অভয়া বা এর সাথে কি রিলেটেড, প্রশ্ন অনেকেই তুলছে। দেখুন, স্বাস্থ্য দপ্তর নিয়ে বেশ কিছু আশঙ্কা মানুষের মনে দেখা দিচ্ছে। একদিকে আমরা জানতে পারছি যে ব্যবহৃত যে সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট তা ঘুরপথে আবার সরকারি হসপিটালে চলে আসে। অতএব প্রচুর মানুষ, যারা গরিব মানুষ বিশেষত, যারা সরকারি হসপিটালে ভর্তি হতে বাধ্য হয়, তারা তাদের দেহে যদি কোনো মারণ রোগ ঢুকে থাকে, সেই বারবার ব্যবহার করার ফলে, অর্থাৎ ইনফেক্টেড
যে ভায়ালস হতে পারে, সিরিঞ্জ হতে পারে, যেগুলো মেডিকেলে ব্যবহার হয়, সেগুলো আবার ব্যবহার করার জন্য কিন্তু অনেকে অসুস্থ হতে পারে। দ্বিতীয়, অক্সিটোসিন হরমোনাল ইঞ্জেকশন নিয়ে ডাক্তারবাবুরা আগেই চিঠি লিখে জানিয়েছিলেন যে ইঞ্জেকশন দিলে পরে মায়েরা প্রসবের সময় মারা যাচ্ছে, অত্যাধিক সংখ্যায় মারা যাচ্ছে। এখন তো এই মর্টালিটি রেট গোটা দেশে কমে গেছে, গোটা বিশ্বে কমেছে, গোটা দেশে কমে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে হঠাৎ করে দেখা গেল যে এই এমন অক্সিটোসিন ইঞ্জেকশন রাজ্য সরকার সাপ্লাই করছে যা দিলে পরে মরে যাচ্ছে আমাদের মায়েরা, আমাদের মেয়েরা। ডাক্তার বলে চিঠি লিখে জানিয়েছে, কোনো ভূক্ষেপ নেওয়া হবে। গতকাল আমার নিজের জেলাতে আমার একজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য, বাচ্চা মেয়ে, 30-32 বছর বয়স হবে, ফ্যামিলির একমাত্র উপার্জনশীল, স্বামী পক্ষাঘাতে অসুস্থ, 2 বাচ্চা আছে, মামুনি বর্মন। আমি তার বাড়িতে গেছি, প্রথমবার 19-এ জেতার পরে তার বাড়িতে গেছিলাম। পেট ব্যথা, বালুরঘাট হসপিটালে ভর্তি হলো, সকালে ইঞ্জেকশন দেওয়া হলো, তার মৃত্যু হয়ে গেল। 30 বছরের মেয়ে মরে গেল। আমাদের কাছে নির্দিষ্ট সূত্রের খবর আছে, ফেয়ার প্রাইস শপ মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে এবং হাসপাতালগুলোতে যে ওষুধ সাপ্লাই করা হচ্ছে, এই ওষুধ অনেক ওষুধ হচ্ছে ফেক ওষুধ, অর্থাৎ তাতে কোনো সঠিক যে কেমিক্যাল থাকার কথা বা যে ওষুধ থাকার কথা সেটা নেই, শুধু ফিলিং মেটেরিয়াল থাকে, এবং তার ফলে মানুষের মৃত্যু ঘটছে। এবং মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার সম্মুখীন মানে যমরাজের সামনে দাঁড়িয়ে আছে। এবং এই মেয়েটি অনেক কিছু এগুলো জেনে গেছে, এবং মেয়েটি প্রতিবাদী মেয়ে ছিল, সে তো বারবার তিনি প্রতিবাদ করেছেন। এই মেয়েটি, সে হয়তো মারা গেছে, কিন্তু তাকে আমি স্যালুট জানাই যে এইরকম প্রতিবাদী মেয়ে, প্রতিবাদী ছেলে প্রতি ঘরে দরকার, যারা এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করছে, কালকে গরিব মানুষ হসপিটালে ভর্তি হবে, কেউ মারা যাবে না এর গ্যারান্টি নেই। সরকারি হাসপাতাল তো যমরাজ সমান হয়ে গেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি হসপিটালে ভর্তি হওয়া মানে যমরাজের কবলে পড়া। আর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি বলেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে আজিকর থেকে নজর ধরাতেই এই জলের ফন্দি পাতা। দেখুন, ডিবিসির যে বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী ডিবিসির জল ছাড়া নিয়ে একের পর এক করে যাচ্ছেন, সেই বক্তব্যগুলো অসত্য। উনি এতদিন পরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে উনি নাকি কিছুই জানতেন না, বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিবিসির জল ছাড়া নিয়ে। কিন্তু 17 তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে, ডিবিসি জল ছাড়বে, আপনারা প্রস্তুত হন। একই মুখে এইভাবে পরস্পর স্ববিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন? শুধু তাই নয়, আপনারা অপেক্ষা করুন, তথ্য প্রমাণ বেরোচ্ছে যে ডিবিসি যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে। বাঁধের, আমি যেটা বারবার বলছি, প্রত্যেকটি বাঁধের ক্যাপাসিটি থাকে, জল ধারণ ক্ষমতার একটা শেষ সীমা থাকে। যত সময় যায় তত সেই ক্ষমতা কমতে থাকে। কারণ হচ্ছে জমা জল থাকলে পরে পলি পড়ে, ইংরেজিতে বলে সিল্টিং বলে। এই পলি সময় মতো যদি আমরা তাকে তুলে না ফেলি, তাহলে পরে সেই বাঁধের জল ধারণের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। পশ্চিমবঙ্গের বাঁধগুলোতে সমস্ত নদী, কংসাবতী থেকে শুরু করে যত বাঁধগুলো আছে আমাদের, প্রত্যেকটি বাঁধের পলি জমে বাঁধের জল ধারণ ক্ষমতা কমে গেছে, অনেক কমে গেছে। এবং আপনারাও নিশ্চয়ই মনে করতে পারবেন না, আমরা তো মনে করতে পারছি না যে নিকট অতীতে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর কোনো বাঁধে পলি তোলার কাজ হয়েছে। একটিও বাঁধের পলি তোলার কাজ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ডেভেলপমেন্টাল কাজ, তাতে পয়সা বিনিয়োগ করা, পরিকাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ভূক্ষেপ থাকছে না। রাস্তা তৈরি থেকে শুরু করে কোনো কিছুতে মাননীয় মুখ্যমন্ত্রীর ভূক্ষেপ নেই। সেই জন্য লোকের ঘাড়ে তিনি দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন। আর এখন গোটা বন্যা পরিস্থিতিটাকে উনি নাট্যমঞ্চে পরিণত করেছেন, বন্যা পরিদর্শন নাট্যমঞ্চে পরিণত করেছেন, যাতে আরজিকর থেকে মানুষের লক্ষ্যটা বা মানুষের যে ধ্যান, সেই ধ্যানটা যেন বন্যার দিকে চলে যায়, বন্যা পরিস্থিতিকে চলে যায়, এবং কেন্দ্র রাজ্যের একটা টাসাল তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে আপনাদের যে কালীঘাট চলো